আপনার যদি একটা নতুন বিজনেস শুরু করার চিন্তা ভাবনা থাকে এবং আপনি যদি আপনার প্রথম বিজনেসে লস করতে না চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি রাসেল কাউসার। আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাকে একটা বুদ্ধি দেয়া, যে বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি বিজনেস শিখতে পারবেন এবং আপনার প্রথম বিজনেসটাকেই লসের হাত থেকে বাঁচাতে পারবেন। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা যারা বিজনেস শুরু করতে চাই, আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে আমরা আসলে বিজনেস বুঝি না, আমরা মার্কেটিং বুঝি না, আমরা কন্টেন্ট বুঝি না, আমরা কিছু বুঝি না। ইভেন আমরা এটাও জানি না যে প্রোডাক্ট সোর্স করবো কোথেকে, প্রোডাক্ট বিক্রি করবো কিভাবে, প্রোডাক্টের প্রাইসিং সেট করবো কিভাবে, মেটা মার্কেটিং চালাতে হয় কিভাবে, একটা ওয়েব বানাইতে হয় কিভাবে, একটা পেজকে মেনটেন করতে হয় কিভাবে, কিচ্ছু জানি না, না না এন্ড না। সো আজকে এই সবগুলা নাকে আমি হাতে কনভার্ট করার চেষ্টা করবো। মন দিয়ে আমার ভিডিওটা আপনার পুরাটাই দেখা লাগবে। সো কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। আজকে আমি আপনাকে যে কনসেপ্টের সাথে পরিচয় করাই দিব, এই কনসেপ্টের নাম হচ্ছে শ্যাডো প্র্যাকটিস। সো শ্যাডো প্র্যাকটিস কি জিনিস চলার আগে সেটা বোঝার চেষ্টা করি। সো আপনি যদি একটু 2020 সালের দিকে ফিরে যান, আমার এখনো মনে আছে কোভিড এর সময়। সো আমি টেলিভিশনে একটা নিউজে দেখছিলাম যে মুশফিকুর রহিম মাঠে যেতে না পেরে তার বাসার ভেতরেই ব্যাটিং প্র্যাকটিস করতেছে। এই যে দেখেন, তার অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার কথা কোথায়? মাঠে। বাট সে প্র্যাকটিস করতেছে কোথায়? তার ড্রয়িং রুমে। এখন ড্রয়িং রুমে সে প্র্যাকটিস করতেছে কিভাবে? সে কি রিয়েলি তাকে কেউ বল করতেছে অনেক স্পিডে, সে কি ছক্কা মারতেছে? না। সে যেটা করতেছে, মনে মনে ভেবে নিচ্ছে শর্ট পিচ বা লো পিচ একটা বল আসছে, সে বলটাকে জাস্ট ট্যাকল দেওয়ার চেষ্টা করতেছে। জাস্ট কল্পনা। সে সিম্পলি কল্পনা করে তার ব্যাটিংটাকে প্র্যাকটিস করে যাচ্ছে। এই জিনিসটাকে বলে বেসিক্যালি শ্যাডো প্র্যাকটিস। আরেকটা জিনিস শেয়ার করি আপনার সাথে। আমি 2009-10 সালের দিকে শেয়ার মার্কেট, আপনার স্টক মার্কেট অনেকেই চিনেন, আপনারা বোঝেন। সো স্টক মার্কেটে আমি বিজনেস করতাম, আমি স্টক কেনা বেচা করতাম। সো আমি স্টক মার্কেটে বিজনেস করতে গিয়ে শ্যাডো প্র্যাকটিসটা দিয়ে আমি প্রথমে বিজনেসটা শিখছিলাম। লাইক আমি যেটা করতাম, আমি মনে মনে কাগজে কলমে, রিয়েলি কিনতাম না, মনে মনে আমি অমুক কোম্পানির শেয়ার কিনতাম। ফর এক্সাম্পল আমরা গ্রামীণ ফোনের এক্সাম্পল নিই। মনে মনে আমি গ্রামীণ ফোনের একটা শেয়ার কিনতাম, মনে মনে যে আজকে গ্রামীণ ফোনের শেয়ার দাম 220 টাকা, মনে মনে। সো যখন আপনি অ্যাকচুয়ালি নিজের টাকা দিয়ে শেয়ার কিনেন, তখন আপনি চাইলেও এভাবে বিক্রি করতে পারেন না। বাট যখন আপনি প্র্যাকটিস পারপাসে কিনতেছেন, তখন আপনার কিছু যায় আসে না, তাই না? যে খুব একটা মানে অল্প কিছু প্রফিট পাইছি, বিক্রি করে দিছি, অল্প কিছু লস গেছে, ওকে ফ্যান বিক্রি করে দিই। এটা আমি যেহেতু মনে মনে করতেছি, অনেক বেশি ইম্প্যাক্ট আমার লাইফে ফেলে না। বা এখান থেকে যেটা হয়, আমরা একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স পাই। সো এই যে আমি মনে মনে শেয়ার কিনতেছি, বিক্রি করতেছি, প্রফিট হইলে প্রফিটের খাতায় টাকা তুলতেছি, লস হইলে লসের ভাগটা আবার নিজের গায়ে নিচ্ছি। এইভাবে আমি বেসিক্যালি অবজার্ভ করতাম মার্কেটটাকে, কখন শেয়ার বিক্রি করে দেওয়া উচিত, কখন শেয়ার ধরে রাখা উচিত, কখন শেয়ার নতুন করে কেনা উচিত। এই জিনিসটাকে বলে বেসিক্যালি ভাই শ্যাডো প্র্যাকটিস। সিম্পল একটা কনসেপ্ট, এন্ড এক্স্যাক্টলি আপনাকেও এই সিম্পল কনসেপ্টটা নিয়েই কাজ করতে হবে। আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনি নতুন একটা বিজনেস শুরু করবেন, যে আপনার মাথায় কাজ করতেছে যে আমি একটা ঘড়ির বিজনেস স্টার্ট করব, ঘড়ির বিজনেস। ওকে ফাইন। তাহলে আপনার যেটা করতে হবে, সেম উপায়, মানে আমি যেভাবে শ্যাডো প্র্যাকটিস করছি, মুশফিকুর রহিম যেভাবে শ্যাডো প্র্যাকটিস করছে, এক্স্যাক্টলি আপনাকে শ্যাডো প্র্যাকটিস করা উচিত, আমি আপনাকে সাজেস্ট করি। সো আপনার শুরুতে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা উচিত, আপনার একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা উচিত। আপনার প্রোফাইলে, আপনি চাইলে প্রোফাইলে কমিউনিকেট করতে পারেন, নাও করতে পারেন, এটা আপ টু ইউ। বাট একটা পেজ থাকা উচিত, একটা গ্রুপ থাকা উচিত। দেখেন, আপনি কিন্তু এখনো কোনো ধরনের ইনভেস্ট করেন নাই, কোনো প্রোডাক্ট পারচেস করেন নাই, কোনো প্রোডাক্ট সোর্সিং করেন নাই। আপনি শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছবি কালেক্ট করবেন। ধরেন আপনি ঘড়ির ব্যবসায় করবেন, বিভিন্ন ফেসবুক পেজ থেকে আপনি ঘড়ির ছবি কালেক্ট করবেন। ছবি কালেক্ট করে সেই ছবিগুলা দিয়ে আপনি আপনার পেজে পোস্ট করবেন, আপনার গ্রুপে পোস্ট করবেন। এবং আপনি অবজার্ভ করবেন যারা ঘড়ি বিক্রি করতেছে, অলরেডি আমরা জানি ফেসবুক অ্যাডস লাইব্রেরি বলে একটা জিনিস আছে। সেই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গেলে, আমি চেষ্টা করবো একটু আমার স্ক্রিনে, আমার এডিটরকে বলে দিচ্ছি আমার স্ক্রিনে যদি দেখাই দেয় ফেসবুক অ্যাডস লাইব্রেরিটা। সো আপনি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পাবেন, ওখানে যে ওয়াচ লিখে আপনি সার্চ করেন, বাংলাদেশে যারা ওয়াচ নিয়ে বিজনেস করে বা ওয়াচের অ্যাড চালায়, তাদের লিস্ট বা তারা যে অ্যাড গুলো চালাচ্ছে, সেই লিস্টটা বেসিক্যালি বা সেই অ্যাড গুলো বেসিক্যালি আপনার চোখের সামনে চলে আসবে। সো আপনি অবজার্ভ করেন যে তারা কিভাবে ঘড়ি বিক্রি করতেছে, তারা কি কন্টেন্ট দিয়ে ঘড়ি বিক্রি করতেছে, তারা একটা ঘড়ি বিক্রি করার জন্য ইমেজটাকে কিভাবে ডিজাইন করছে, কিভাবে কন্টেন্ট লিখছে, এবং এটা বোঝার চেষ্টা করেন কার অ্যাড অনেক দিন ধরে চলতেছে। সো যার অ্যাড অনেক দিন ধরে চলতেছে, ধরে নেবেন তার ওই প্রোডাক্টটা ভালো বিক্রি হচ্ছে। কারণ একটা মানুষ তখন অনেকদিন ধরে অ্যাড চালায় যখন ওই প্রোডাক্টটা ভালো বিক্রি হয়, যখন ওই প্রোডাক্ট থেকে ভালো রিটার্ন আসে, তখনই কিন্তু সে অনেক দিন, অনেক লম্বা সময় ধরে অ্যাড চালায়। সো আপনি এটা দেখার চেষ্টা করেন যে কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চলতেছে, দ্যাট মিনস এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে। সো আপনি চেষ্টা করেন এই প্রোডাক্টে সোর্স করতে, তবে মনে মনে
রিয়েলি আমরা সোর্স করবো না, আমরা যেটা করবো ওই ঘড়িটা ছবি সোর্স করবো, ছবি সোর্স করে আমি আমার পেজে পোস্ট করবো, গ্রুপে পোস্ট করবো। সো এইভাবে আপনার হচ্ছে কি মানে প্রথম কয়েকদিন আমি আপনাকে বলবো অ্যাটলিস্ট 15 দিন আপনি জাস্ট অবজার্ভ করেন মার্কেটটাকে, যে ঘড়ির বিজনেস কি আদৌ অনেক ভালো বিজনেস কিনা। প্রত্যেকটা ঘড়ির বিজনেসের পেজ গুলোতে আপনি যান, এদের কমেন্ট গুলো পড়েন, প্রত্যেকটা অ্যাডের নিচের কমেন্ট গুলো পড়েন যে মানুষ কি বলতেছে, যে এই ঘড়িটা বেশ কমপ্লেন এই ঘড়িটা নিয়ে, বা এই ঘড়িটা এদের সার্ভিস অনেক খারাপ। বোঝার চেষ্টা করেন যে এর এই জায়গায় সার্ভিস খারাপ, যে সে ঘড়ি বিক্রি করে ফেলার পর কাস্টমার কাছে চেনে না, হইতে পারে। তাহলে তার এই ভুলগুলো থেকে আপনি কি শিখলেন? ঘড়ি বিক্রি করে ফেলার পর কাস্টমারকে চিনতে হবে। আর কাস্টমারকে আমি চিনবো কখন? যখন আমার অ্যাবিলিটি থাকবে ঘড়ি রিফান্ড করার অথবা ঘড়ির ওয়ারেন্টি দেওয়ার। যদি ঘড়ির ওয়ারেন্টি আমি দিতে না পারি, তাহলে তার মানে কি আমাকে ওই কাজটাই করতে হবে, যে কাস্টমারকে চিনা ছেড়ে দিতে হবে। সো এইবার আসেন আমরা শ্যাডো প্র্যাকটিস কি এটা বুঝলাম, এখন আমরা বোঝার চেষ্টা করবো আমরা আমাদের প্রথম বিজনেসটাই শ্যাডো প্র্যাকটিস কিভাবে করবো। সো আমি প্রথমে একটু তিতা কথা বলি আপনাকে। দেখেন, যখন আপনি চিন্তা করছিলেন যে আপনি একটা বিজনেস শুরু করবেন, সো তখন আপনার কনসেপ্টটা কি ছিল? আপনার কনসেপ্টটা ছিল আপনি হয়তো 20,000 টাকা ইনভেস্ট করবেন প্রোডাক্ট কেনার জন্য, অথবা 30,000 টাকা ইনভেস্ট করবেন, বা 10,000 টাকা, বা 5,000 টাকা, বা 1,00,000 টাকা, এরকম একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন প্রোডাক্ট কেনার জন্য। প্রোডাক্ট কিনে এনে কোথাও স্টক করবেন, স্টক করার পরে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, একটা ওয়েবসাইট বানাইলেও বানাইতে পারেন, নাও বানাইতে পারেন। সো পেজ ক্রিয়েট করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রোডাক্টের বিভিন্ন কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্ট গুলো আপনি অ্যাডে পাঠাবেন এবং ওখান থেকে আপনার প্রোডাক্টগুলো সেল করার ট্রাই করবেন। এই ছিল আপনার সিম্পল কনসেপ্ট। সো আমি বলবো আপনার কনসেপ্ট স্টিল এটাই থাকবে, বাট আমি একটা ছোট্ট কারেকশন দিব এখানে। ছোট্ট কারেকশনটা হচ্ছে, এখন আপনি যেটা করবেন সেটা হইলো আপনি প্রোডাক্ট কিনবেন না বা প্রোডাক্ট সোর্সিং করবেন না। আপনি যেটা করবেন, আপনি প্রথম 10 দিন ঘড়ির মার্কেটটাকে অবজার্ভ করবেন। আচ্ছা, ঘড়ির মার্কেট কেন বলতেছি? আপনি ঘড়ি চাপে ঘড়ি বিক্রি করবেন। সো আপনি যেটা করবেন সেটা হইলো আপনি প্রথম 10 দিন আপনি যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের মার্কেটটাকে অবজার্ভ করবেন। ফর এক্সাম্পল, আপনি ঘড়ি নিয়ে বিজনেস করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথম 10টা দিন 15টা দিন পুরো ঘড়ির মার্কেটটা অবজার্ভ করতে হবে। আপনি বাংলাদেশে যত ঘড়ির পেজ আছে সবগুলোতে ঢু মারা শুরু করেন, সবগুলা ঘড়ির পেজে গিয়ে দেখেন তারা কি করতেছে, তাদের কমেন্ট গুলা পড়েন, যে তাদের কাস্টমাররা বা তাদের ইউজাররা বা তাদের ফেসবুক যে ফলোয়ার তারা অ্যাকচুয়ালি কি ফিডব্যাক দিচ্ছে তাদেরকে, পজিটিভ না নেগেটিভ। পজিটিভ ফিডব্যাক গুলোকে আপনি কালেক্ট করেন এবং এগুলো আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন, এরকম একটা মাইন্ডসেট রাখেন। আবার নেগেটিভ যে ফিডব্যাক এগুলোকে আপনি অ্যাকসেপ্ট করেন বা এগুলোকে আপনি কালেক্ট করেন, এন্ড হচ্ছে এগুলোকে আপনি সলভ করবেন আপনার বিজনেসে, এই মাইন্ডসেট আপনি রাখেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি একটু কষ্ট করে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যান। হোয়াট ইজ ফেসবুক অ্যাড লাইব্রেরি? আপনি সিম্পলি গুগলে সার্চ করলেই পাবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। সো ফেসবুকের একটা অ্যাড লাইব্রেরি আছে, যেখানে গিয়ে ওয়াচ লিখে আপনি সার্চ করলে দেখতে পাবেন আজকের দিনে কারা কারা ওয়াচ নিয়ে অ্যাড চালাচ্ছে। সো আমি চেষ্টা করবো স্ক্রিনের কোথাও একটা স্ক্রিনশট বা একটা স্ক্রিন রেকর্ডেড ভিডিও রেখে দিয়ে, যেখান থেকে আপনি এই জিনিসটা জেনে যাবেন। দেন আপনি যেটা করতে হবে ওই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে বোঝার চেষ্টা করতে হবে কোন ঘড়িগুলো নিয়ে অ্যাকচুয়ালি ঘড়ির যারা বিক্রি করে তারা অ্যাড চালাচ্ছে। সো তারা যে অ্যাড গুলো চালাচ্ছে আপনি ধরে নেবেন সম্ভবত এই ঘড়িগুলা ভালো বিক্রি হয়। এন্ড এটা খোঁজার চেষ্টা করেন যে কোন প্রোডাক্টটা নিয়ে অনেক দিন ধরে কেউ অ্যাড চালাচ্ছে। ফর এক্সাম্পল, একটা স্পেসিফিক ঘড়ি, এই ঘড়িটা নিয়ে কেউ একজন 5 মাস ধরে অ্যাড চালাচ্ছে, মানে একই অ্যাড 5 মাস ধরে চলতেছে। এর মানে কি 5 মাস ধরে এই ঘড়িটা বিক্রি হচ্ছে। দ্যাট মিনস এটা একটা হট প্রোডাক্ট হইতে পারে, কারণ 5 মাস ধরে এমনি এমনি কেউ অ্যাড চালায় না যদি সেখান থেকে প্রফিটটা আসে। সো ধরে নিবেন যে এটা একটা প্রফিটেবল প্রোডাক্ট হইতে পারে। সো এইভাবে আপনি আসলে প্রথমে বোঝার চেষ্টা করেন যে প্রফিটেবল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোনগুলা, কোন প্রোডাক্টগুলো নিয়ে আমি মার্কেটে নামলে প্রফিট করার হাই চান্স আছে। এটা বুঝে নিয়ে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ফার্স্টে আমি যেটা বলছি, আপনি এখনই প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করবেন না। আপনি এখন যেটা করবেন শ্যাডো প্র্যাকটিস। সো শ্যাডো প্র্যাকটিস করার জন্য আপনি যেটা করবেন, যে প্রোডাক্টগুলো আপনার কাছে মনে হবে এগুলা মার্কেটে ভালো চলতেছে, ফেসবুক অ্যাড লাইব্রেরি বলতেছে এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো অ্যাড চলতেছে, বড় বাজেট অ্যাড চলতেছে, বা বেশি অ্যাড চলতেছে, বা বেশি বিজনেস এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, বা অনেক দিন ধরে ওরা কাজ করতেছে, তার মানে এই প্রোডাক্ট ভালো চলতেছে মার্কেটে। সো আপনি যেটা করতে হবে এরকম প্রোডাক্টগুলো খুঁজে বের করে আপনি আপনার যে পেজ সেই পেজে এই সমস্ত প্রোডাক্ট আপনি অন্য পেজ থেকে কন্টেন্ট কালেক্ট করে আনেন, গুগল থেকে ছবি নেন, হোয়াটএভার আপনি যেভাবে খুশি কন্টেন্ট ম্যানেজ করেন। কন্টেন্ট ম্যানেজ করে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ওই প্রোডাক্টের কন্টেন্টগুলো নিয়ে আপনার পেজে পোস্ট করেন এবং আপনার যেই পেজটাকে আপনি অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য ক্রিয়েট করছেন সেই পেজ থেকে অ্যাড রান করে দেন। ইয়েস, আমি কিন্তু শুরুতে বলছি যে আপনার যেটা কনসেপ্ট হওয়া উচিত যে আপনি প্রোডাক্ট কিনে আনবেন, পেজ ক্রিয়েট করবেন, কন্টেন্ট ঢালবেন পেজে, দেন অ্যাডে দিয়ে বিক্রি করার চেষ্টা করবেন। এটা কিন্তু প্রসেস। এই প্রসেসের মধ্যে আমি আপনাকে বলছি এখান থেকে আমি একটা জিনিস বাদ দিয়ে দিব, আর বাদ দিয়ে দিচ্ছি কোনটা? ঘড়ি কিনে আনাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সো আমাদের উদ্দেশ্য কিন্তু এখন শ্যাডো প্র্যাকটিস করা, নট বিজনেসে ইনভেস্ট করা।
আমরা এখনো জানি না আমার এই বিজনেসটা আদৌ চলবে নাকি চলবে না, আদৌ আমি ঘড়ি বিজনেস করতে পারবো নাকি পারবো না, বা আদৌ ঘড়ি বিজনেস আমার জন্য কিনা আমি কিন্তু এখনো জানি না। সো আমরা শুরুতেই কোনো ধরনের ইনভেস্ট করবো না। শুরুতে আমরা যেটা করবো, আমরা ছোট্ট একটা বাজেট রাখবো। ফর এক্সাম্পল, আমরা প্রতিদিন $1 করে 10 দিনের জন্য $10 বাজেট রাখবো। দেখেন আপনি দেখেন আপনি যখন অ্যাকচুয়ালি বিজনেসে নামতেছিলেন তখন কিন্তু আপনার অ্যাডের বাজেট ছিল। সো এখনো আপনার অ্যাডের বাজেটটা ঠিক রাখবো যে আমরা 10 দিন বা 15 দিন $1 করে খরচ করব, এবং আমার মোটামুটি 1000, 1200, 1500 বা 2000 টাকা বাজেট আছে টেস্ট করার জন্য আমার বিজনেসটাকে। সো আমরা যেটা করব, ওই যে একটু হট প্রোডাক্ট খুঁজে বের করে এনে আমার পেজ থেকে আমি অ্যাড রান করে দিব, ফেসবুকে অ্যাড রান করে দিব, যেটা আপনার করার উদ্দেশ্য ছিল আগে। অ্যাড রান করে দেওয়ার পর আমি অবজার্ভ করবো আমার কাছে যে মেসেজ গুলো আসতেছে বা আমার ওয়েবসাইটে যে ভিজিটর গুলো যাচ্ছে, মানে আপনার ওয়েবসাইট থাকতে পারে, নাও থাকতে পারে। সো আমি শুরুতে ধরে নিচ্ছি আপনার একটা ওয়েবসাইট নাই, শুরুতে আপনি হয়তো একটা ফেসবুক পেজের মাধ্যমে সেল করবেন। সো যে মেসেজ গুলো আসবে, এই মেসেজ গুলোর সাথে আপনি পার্সোনালি চ্যাট করেন, আপনি বোঝেন যে তারা অ্যাকচুয়ালি কি চায়, কেমন ঘড়ি চায়, আপনি যেই ঘড়ির অ্যাড পাঠাইছেন আদৌ তারা কিনতেছে কিনা। সো আপনি দেখেন যে আপনি $1 অ্যাড চালাইছেন, $1 অ্যাড চালানোর পর আপনি যদি দেখেন আজকের দিনে কোনো সেলই আসে নাই, ওকে, আবার অ্যাড চালান, দেখেন ওই দিন কোনো সেল আসে নাই, আবার অ্যাড চালান, ওই দিন দেখলেন যে হয়তো একটা অর্ডার আসছে। সো আপনি তার কাছ থেকে অর্ডারটা রিসিভ করার পর দেখেন এখন তো অর্ডার তো আপনি রিসিভ করে ফেলছেন, যে আমি আপনাকে আপনার ডেলিভারি অ্যাড্রেস দেন, আমি পাঠিয়ে দিই, বাট অ্যাকচুয়ালি আপনার কাছে তো প্রোডাক্ট নাই, তাই না? সো আপনি এখন দুইটা কাজ করতে পারেন, দুইটা কাজ। নাম্বার 1, আপনি তাকে পরে একটা সরি বলতে পারেন যে সরি, এই প্রোডাক্ট স্টক আউট বা এই প্রোডাক্ট আমার কাছে নাই, বোঝাই বলতে পারেন, ইটস ওকে, ইটস ওকে। সে অনেক কিছু মনে করবে না, ওকে, সে ওকেই বলবে। অথবা আপনি যেটা করতে পারেন, আসলে তাকে যে ঘড়িটা পাঠাতে চান, তাহলে যেই দামে তার সাথে দাম দর হয়েছে সেই দামে আপনি আরেকটা পেজে দাম দর করে অর্ডারটা ওখানে দিয়ে দেন, ওই পেজ থেকে প্রোডাক্ট তাকে পাঠিয়ে দেবেন। ইটস ওকে, ইটস ওকে, সে ঘড়ি পাইলেই হইলো, ইটস ওকে। সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারেন। সো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট। আপনি ক্লায়েন্টকে যেভাবে পারেন ম্যানেজ করে দিয়েন, হয় সরি বলে দিয়ে, না হয় একটা পেজ থেকে প্রোডাক্টটা অর্ডার করে তার কাছে পাঠিয়ে দিয়ে। বাট আমাদের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে, আমি 10 দিন 15 দিন ট্রায়াল দিয়ে দেখলাম, আমি 1-2 হাজার টাকা খরচ করে দেখলাম যে আদৌ আমি অর্ডার পাচ্ছি কিনা, আদৌ মার্কেটে এই ঘড়ির ডিমান্ড আছে কিনা, আদৌ ঘড়ির বিজনেস আমার জন্য কিনা, ঘড়ির বিজনেস আমাকে স্যুট করতেছে কিনা। সো দেখেন, আমি আবারও বলি, কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, যে আমরা শুরুতে ইনভেস্টমেন্টে না গিয়ে আমরা যদি 3-4 ধরনের বিজনেস ট্রায়াল দিতে পারি। ফর এক্সাম্পল, আমার একই পেজ থেকে আমি আরো 2টা প্রোডাক্ট নিয়ে কাজে নামলাম, ধরেন ঘড়ির সাথে ম্যাচ করে আমি ধরেন স্নিকার্স ধরতে পারেন, টি শার্ট ধরতে পারেন, যে মার্কেট রিসার্চ করে কিছু স্নিকার্সের ছবি আনলেন, মার্কেট রিসার্চ করে কিছু টি শার্টের ছবি আনলেন, একই পেজ থেকে 3টা প্রোডাক্টের অ্যাড পাঠিয়ে দিলেন, ঘড়িরও অর্ডার আসলো আপনার কাছে, বা ঘড়ির জন্য মানুষ মেসেজ দিল, টি শার্টের জন্য মানুষ মেসেজ দিল, আপনার স্নিকার্সের জন্য মেসেজ দিল। সো আপনি কথা বলেন সবার সাথে, কথা বলে বোঝার চেষ্টা করেন যে এই 3টা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটার কাস্টমার আপনার কাছে মনে হচ্ছে অথেন্টিক, কোন প্রোডাক্টের অডিয়েন্স অ্যাকচুয়ালি আপনাকে অর্ডার দিচ্ছে, বা কোন প্রোডাক্টের অডিয়েন্স, মানে কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনার কাছে মনে হবে যে আমাকে স্যুট করতেছে, যে এই প্রোডাক্ট নিয়ে কাস্টমার কথা বলতে আমার বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে, বা এই স্নিকার্স নিয়ে কথা বলতে আমি দেখতেছি কাস্টমার। ফর এক্সাম্পল, আপনি স্নিকার্স নিয়ে যখন নামবেন, আপনি শুরুর দিকে তো আপনার এক্সপিরিয়েন্স নাই যে আপনি স্নিকার্স বেচবেন, আপনি কনফিউজ। বাট আপনি যখন স্নিকার্স নিয়ে মার্কেটে নামবেন, আপনি দেখবেন স্নিকার্স অনেক ঝামেলা আছে। কেমন ঝামেলা? মানুষ আপনাকে স্নিকার্সের কালার চাইতে পারে, যে এটার অন্য কোনো কালার আছে কিনা, এটার এই সাইজ আছে কিনা, দেখেন এই সাইজ আছে কিনা। তো আপনি নিজেই বুঝবেন যে স্নিকার্স বিজনেসে যদি আপনার যেতে হয়, আপনার একই জুতার কালার রাখা লাগতে পারে, সেম জুতার 5-6টা সাইজ রাখতে হতে পারে। দ্যাট মিনস কি, একটা জুতা রাখার জন্য অ্যাটলিস্ট 5 পেয়ার জুতা আপনার রাখতে হবে। আর যদি কালার ভেরিয়েশন থাকে, তাহলে ডাবল পেয়ার, মানে 10 পেয়ার বা 15 পেয়ারের জুতা রাখতে হবে শুধু একটা প্রোডাক্ট সেল করার জন্য। বিকজ একটা কাস্টমার ওই 15 পেয়ার থেকে যেকোনো একটা নেবে, তাহলে এটা আপনার জন্য কি একটা হেভি ইনভেস্টমেন্টের জায়গা হয়ে গেল। সো দেখেন, এই যে এইভাবে কিন্তু আপনি বুঝতেছেন যে ওকে ফাইন, তার মানে স্নিকার্স বিজনেসে গেলে এই প্রবলেমটা আমি ফেস করতে পারি। ঠিক একইভাবে টি শার্ট বিজনেসেও কিন্তু সেম প্রবলেম আপনি ফেস করবেন, সাইজ এন্ড কালার। কেউ এক্সেল চাইবে, কেউ এল চাইবে, কেউ এস চাইবে, কেউ এম চাইবে, কেউ আবার এটার মধ্যে কালার চাইবে। সো এই যে দেখেন, আপনি কাস্টমারের ফিডব্যাক গুলো পাওয়া শুরু করতেছেন যে এই প্রোডাক্টটা নিয়ে নামতে গেলে এই এই প্রবলেম গুলো আমি ফেস করবো। এখন দেখেন, আমার কনসেপ্ট খুবই সিম্পল, আমি আবারও বলতেছি, আপনার অ্যাডভার্টাইজমেন্টের পেছনে কিছু পয়সা খরচ হবে, ইটস ওকে, ইটস ওকে। কারণ এটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বলি এ বি টেস্টিং। আমি এ বি সি 3টা জিনিস নিয়ে মার্কেটে নামলাম, বা 3টা কন্টেন্ট মার্কেটে পাঠাইলাম, কোন কন্টেন্টটা বেটার পারফর্ম করতেছে ওইটার পিছনে ফাইনালি আমি ইনভেস্ট করবো। সো এই কনসেপ্টটাকে বলে বেসিক্যালি এ বি টেস্টিং। সো এ বি টেস্টিং মানে একটু মার্কেটিং এর ভাষায় বোঝাই, লাইক ধরুন আমি একটা ফেসবুকে অ্যাড চালাবো, অ্যাড চালানোর আগে আমি যেটা করি,
আমরা 2টা বা 3টা কন্টেন্ট বানাই, 3টা কন্টেন্ট বানানোর পর 3টা কন্টেন্টকে আমরা মার্কেটে পাঠাই ছোট একটা বাজেট দিয়ে। সো ছোট বাজেট দিয়ে অ্যাডে পাঠানোর পর আমরা বোঝার চেষ্টা করি কোন কন্টেন্টটা বেটার পারফর্ম করতেছে। সো যে কন্টেন্টটা বেটার পারফর্ম করতেছে আমরা কিন্তু ফাইনালি সেই কন্টেন্টে বড় বাজেট দেই। সো এই জিনিসটাই এভিডেন্সিং। সো একইভাবে আপনি যখন বিজনেস শুরু করবেন, বিজনেস শুরু করার আগে যেই প্রোডাক্টটা আদৌ আপনার জন্য ফিট কিনা, এই প্রোডাক্টটা বিক্রি করে আদৌ আপনি মজা পাচ্ছেন কিনা, আপনি কমফোর্টেবল কিনা, এটার প্রপার ডিমান্ড আছে কিনা, এই প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেক্সিটি আছে কিনা, এই জিনিসটা বুঝে মার্কেটে যাওয়া উচিত আপনার। এই জন্য আমি আপনাকে বললাম শুরুর দিকে আপনি কোনো প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করবেন না। আপনার যেই ধরনের বিজনেস করছি সেই ধরনের প্রোডাক্টের ছবি এনে একটা স্পেসিফিক পেজ থেকে আপনি অ্যাডে চলে যাবেন এবং মেসেজ গুলো আসলে আপনি নিজেই ফিডব্যাক পাবেন যে কোন বিজনেস আসলে আপনার জন্য আর কোন বিজনেসটা আপনার জন্য না। সো আপনি প্রোডাক্টের পেছনে টাকা ঢেলে ইনভেস্ট করে লস খাওয়ার থেকে আমি মনে করি বা আমি বিশ্বাস করি আপনি সামান্য কিছু অ্যাডভার্টাইজমেন্টের পেছনে টাকা ঢেলে লস খেয়ে যাওয়াটা বেটার। সো এটা ছিল বেসিক্যালি আমার থিওরি। আমি শ্যাডো প্র্যাকটিস বলি, যে আমি মাঠে গিয়ে আউট হয়ে যাওয়ার আগেই আমি বাসায় প্র্যাকটিস করে নিব যে আমি আসলে কিভাবে খেলতে পারি। সো এবার চয়েস অ্যাবসলিউটলি আপনার। আপনি না বুঝে রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন নাকি একটু শ্যাডো প্র্যাকটিস করে বুঝে শুনে সেফ ইনভেস্টমেন্টে যাবেন।